চুপ চুপ থাক, সিল্লবি তো তোরেও মাইরা ফেলুম। নমস্কার বন্ধুরা, আমি পরিণীতা। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন গল্প। আজকে নিবেদন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়, যাকে বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। মাত্র ৪৮ বছরের জীবদ্দশায় অসুস্থতা এবং আর্থিক সংকটের সাথে লড়াই করে তিনি অনেকগুলো উপন্যাস ও ছোট গল্প লিখেছিলেন। আজকে তারই একটি অনবদ্য সৃষ্টি আপনাদের জন্য। আর গল্প শুনে বলবেন কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পেয়েছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে তাদের দলকে দল ধরা পড়ে যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচাকে পালিয়ে বাঁচতে পেরেছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছে অর্ধেকটা শরীর কাদায় ডুবিয়ে সরবনের মধ্যে দিয়ে দিনের বেলায় লুকিয়েছিল। রাত্রে আরো নক্রশ পথ হেঁটে একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে। কিন্তু পেল্লাদ তাকে আশ্রয় দিল না। কাঁধটা দেখিয়ে বলেছিল, ঘা কন সহজ লয় স্যাঙ্গাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হয়ে গেলে আমি কনে যামু, খুনটু যদি না করতিস। তোর এই খুন করতে মন লাগতেছে পেলাদ? এই জন্মে লা স্যাঙ্গাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় নিল। পেল্লাদ নিজে বাঁশ কেটে বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাকে একটা মাচা বেঁধে দিল। তাল পাতা দিয়ে একটা আচ্ছাদনও করে দিল। বলল, বাদলায় বাঘ টাক সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবে বিকো। খামু কি? চিরা গুড় দিলাম যে, 2 দিন বাদে ভাত লইয়া আসুম, রোজ আইলে মাইনসে ছন্দ করবে। কাঁধের ঘাটা লতা পাতা দিয়ে বেঁধে আবার আসবার আশ্বাস দিয়ে পেল্লাদ চলে গেল। রাত্রে ভিখুর জ্বর আসলো। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনিয়ে উঠেছে, ডান হাতটা ফুলে ঢোল হয়ে গিয়েছে এবং হাতটি তার নাড়বার সামর্থ্য নেই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজে মশা ও পোকার উৎপাত সয়ে দেহের কোনো না কোনো অংশ থেকে ঘন্টায় একটা করে যোগ টেনে ছাড়িয়ে জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুঁকতে ধুঁকতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটিয়ে দিল। বৃষ্টির সময় ছাট লাগলে সে ভিজে গেল, রোদের সময় ভ্যাবসা গাঢ় গুমটে সে হাঁপিয়ে শ্বাস টানল। পোকার অত্যাচারে দিবারাত্রি তার এক মুহূর্ত স্বস্তি রইল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, সেগুলো ফুরিয়ে গেছে। 3-4 দিনের মতো চিড়ে আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরিয়েছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়েগুলো ঝাঁক বেঁধে এসেছিল তারা এখনো মাচার উপরেই ভিড় করে আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করতে করতে ভিখু তবু বাঁচবার জন্য প্রাণপণে যুঝতে লাগলো। যেদিন পেল্লাদ আসবার কথা সেদিন সকালে কলসির জলটাও তার ফুরিয়ে গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করে তৃষ্ণার পীড়ন আর সহ্য করতে না পেরে কলসিটা নিয়ে সে যে কত কষ্টে খানিকটা দূরের নালা থেকে আধ কলসি জল ভরে এনে আবার মাচায় উঠল তার বর্ণনা হয় না। অসহ্য খিদে পেলে চিড়ে চিবিয়ে সে পেট ভরালো। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়েগুলি টিপে মারল।
বিষাক্ত রস শুষে নেবে বলে জোঁক ধরে নিজেই গায়ের চারদিকে লাগিয়ে দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার উপর ছিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি মারতে দেখে পুরো 2 ঘন্টা লাঠি হাতে সেদিকেই চেয়ে বসেছিল। তারপর 2-1 ঘন্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়ে যথাসাধ্য শব্দ করে সাপ তাড়াতে লাগলো। মরবে না, সে কিছুতেই মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ হয়ে সে বাঁচবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়েছিল। পরদিনও সে এলো না। কুটুম বাড়ির বিয়ের উৎসবে তারই টেনে বেহুশ হয়ে পড়ে রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাচ্ছে 3 দিনের মধ্যে সে কথা তার একবার মনেও পড়ল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচে উঠে লালচে রস গড়াতে আরম্ভ করেছে। শরীরও তার অল্প অল্প ফুলেছে। জ্বরটা একটু কমেছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনার দম ছুটানো তারই নেশার মতো ভিখুকে আচ্ছন্ন অভিভূত করে ফেলেছে। সে আর এখন খিদে তৃষ্ণা অনুভব করতেই পারে না। জোঁকেরা তার রক্ত শুষে শুষে কচি পটলের মতো ফুলে উঠে আপনা থেকেই নিচে খসে পড়ে যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়ে ভেঙে যায়। বৃষ্টির জলে ভিজে পটুলির মধ্যে চিড়েগুলো পচতে আরম্ভ করে। রাত্রে তার গন্ধে আকৃষ্ট হয়ে মাচার আশেপাশে শেয়াল ঘুরে বেড়ায়। কুটুম বাড়ি থেকে ফিরে বিকালের দিকে ভিখুর খবর নিতে গিয়ে ব্যাপার দেখে পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়ল। ভিখুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটা পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে নিয়ে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসে থেকে সেগুলি সে নিজেই খেয়ে ফেলল। তারপর বাড়ি গিয়ে বাঁশের একটা ছোট মই এবং তার বোনাই ভরতকে সঙ্গে করে সে ফিরে এলো। মইয়ে শুইয়ে তারা দুজনে ভিখুকে বাড়ি নিয়ে গেল। ঘরের মাচার উপর খড় বিছিয়ে বিছানা তৈরি করে দিয়ে তাকে শুইয়ে রাখলো। আর এমনই শক্তপ্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পেয়েই বিনা চিকিৎসায় এবং একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটিয়ে সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করে ফেলল। কিন্তু ডান হাতটা তার আর ভালো হলো না। গাছের মরা ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ অকর্মণ্য হয়ে পড়ল। প্রথমে খুব কষ্টে হাতটা সে একটু নাড়তে পারত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তার নষ্ট হয়ে গেল। কাঁধের ঘা শুকিয়ে আসবার পর বাড়িতে বাইরের লোক কেউ উপস্থিত না থাকলে ভিখু তার একটিমাত্র হাতের সাহায্যে মাঝে মধ্যে বাঁশের মই বেয়ে নিচে নামতে লাগলো এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করে বসল। পেল্লাদ সে সময় বাড়ি ছিল না। ভরতের সঙ্গে তাড়ি গিলতে বাইরে গিয়েছিল। পেল্লাদের বোন গিয়েছিল ঘাটে। পেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াতে এসে ভিখুর চাহনি দেখে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল। ভিখু তার একটা হাত চেপে ধরল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে। দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সহজ নয়। 1 ঝটকায় হাত ছাড়িয়ে সে গাল দিতে দিতে চলে গেল। পেল্লাদ বাড়ি ফিরলে সব তাকে বলে দিল। তারই নেশায় পেল্লাদের মনে হলো এমন নেমো খারাপ মানুষটাকে একেবারে খুন করে ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে 1 ঘা বসিয়ে দিয়ে ভিখুর মাথা ফাটাতে গিয়ে নেশার মধ্যেও কিন্তু টের পেতে বাকি রইল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তার ধারালো দাটি বাঁ হাতে শক্ত করে বাগিয়ে ধরে আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হয়ে গেল। শেষে পেল্লাদ বলল, তোর লাইগা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়ে বাইর হ, আমার বাড়ির থাইক্কা দূর হ। ভিখু বলল,
আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখছিলাম, তুই চুরি করছস? আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে জামু। তোর বাজুর খবর জানে কেডা রে? বাজু দে কইলাম পেল্লাদ, ভালো চাস তো দে। বাজু না দিলি সাবাড়ির মেজো কর্তার মতো গলাটা তোর একখান কোপেই দুফাক কইরা পেলুম। এই তোরে আমি কইয়া রাখলুম, বাজু পেলি আমি অখনই জামু গিয়া। কিন্তু বাজু ভিকু ফেরত পেল না। তাদের বিবাদের মধ্যে ভরত এসে পড়ায় দুজনে মিলে ভিকুকে তারা কয়াত করে ফেলল। পেল্লাদের বাহুতে একটা কামড় বসিয়ে দেয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিকু আর বিশেষ কিছু করেই উঠতে পারল না। পেল্লাদ ও তার বোনাই তাকে মারতে মারতে আধমরা করে ফেলে দিল বাড়ির বাইরে। ভিকুর শুকিয়ে আসা ঘা ফেটে রক্ত পড়ছিল। হাত দিয়ে রক্ত মুছতে মুছতে ধুঁকতে ধুঁকতে সে চলে গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেউই তা জানতে পারল না বটে। কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলে উঠে বাগদিপাড়ায় বিষম হইচই বেঁধে গেল। পেল্লাদ কপাল চাপড়িয়ে বলতে লাগলো, হায় হায় সর্বনাশ, হায় হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল, হায় হায় রে। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটে বেচারা ভিকুর নামটা পর্যন্ত আর করতে পারল না। সেই রাত থেকে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হলো। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদদের ঘরে আগুন দিয়ে এসে সে একটা জেলা ডিঙি চুরি করে ভিকু নদীর স্রোতে ভেসে গিয়েছিল। লগি ঠেলবার সামর্থ্য তার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করে ধরে রেখে সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রেখেছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাতে পারিনি। ভিকুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ নিতেই পেল্লাদ হয়তো তার নামটা প্রকাশ করে দেবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাববেও না। পুলিশ বহুদিন যাবৎ তাকে ধরবার চেষ্টা করছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হবার ফলে চেষ্টা তাদের বেড়েছে, বই কমেনি। পেল্লাদের কাছে খবর পেলে পুলিশ আশেপাশে চারিদিকেই তার খোঁজ করবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিকু তখন মরিয়া হয়ে উঠেছে। কাল বিকেল থেকে সে কিচ্ছু খায়নি। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খেয়ে এখনো দুর্বল শরীরটা তার ব্যথায় আড়ষ্ট হয়ে আছে। ভোর ভোর মহকুমা শহরে ঘাটের সামনে পৌঁছে সে ঘাটে নৌকা লাগালো। নদীর জলে ডুবে ডুবে স্নান করে গায়ের রক্তের চিহ্ন ধুয়ে ফেলে শহরের ভিতরে প্রবেশ করল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখছিল। একটা পয়সাও তার সঙ্গে নেই যে মুড়ি কিনে খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকের সঙ্গে তার দেখা হলো, তারই সামনে হাত পেতে সে বলল, দুটো পয়সা দিবান কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখে ভদ্রলোকের বুঝি দয়াই হলো। তিনি তাকে একটা পয়সা দান করলেন। ভিকু বলল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটে বললেন, একটা দিলাম, তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হলো ভিকু বুঝিয়ে তাকে একটা বিশ্রী গালাগালি দিয়ে বসে। কিন্তু সে আত্মসংবরণ করলো। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তার দিকে একবার কটমট করে তাকিয়ে সামনে মুড়ি মুরগির দোকানে গিয়ে পয়সাটা দিয়ে মুড়ি কিনে গোগ্রাসে গিলতে আরম্ভ করলো। সেই হলো তার ভিক্ষা করবার হাতে খড়ি। কয়েকদিনের ভেতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখে ফেলল। আবেদনের ভঙ্গি ও ভাষা তার জন্মভিকারীর মতো আয়ত্ত হয়ে গেল। শরীর এখন সে একেবারেই আর সাফ করে না,
মাথার চুল তার ক্রমেই জট বেঁধে দলা দলা হয়ে যায় এবং তাতে অনেকগুলো উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করে চলে। ভিখু মাঝে মাঝেই খ্যাপার মতো ওই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটতে তার ভরসা হয় না। ভিক্ষা করে সে যে একটা ছেঁড়া কোট পেয়েছে, কাঁধের ক্ষতচিহ্নতা ঢেকে রাখবার জন্য দারুণ গুমোটের সময়ও সে কোটটা সে গায়ে চেপে রাখে। শুকনো হাতখানা তার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢেকে রাখলে তার চলে না। কোটের ডান দিকের হাতটা সে তাই বগলের কাছ থেকে ছিঁড়ে বাদ দিয়েছে। একটা টিনের মগ ও একটা লাঠিও সে জোগাড় করে রেখেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খেয়ে নেয়। দুপুরে বাজারে খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকে বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিনও রাঁধে ছোট মাছ, কোনোদিনও তরকারি। পেট ভরে খেয়ে বটগাছটাতেই হেলান দিয়ে বসে আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়ে বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলে যায়, এই বাবা একটা পয়সা আমায় দিলে ভগবান দিবে। এই বাবা একটা পয়সা দে রে, এই বাবা। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষাং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিক্ষুর সামনে দিয়ে 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হলেও সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তার একটা পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে। নদীর 2 তীর কাশে সাদা হয়ে উঠেছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনা ভাড়া নিয়েছে। রাত্রে সে ওখানেই শুয়ে থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটা কাঁথা সংগ্রহ করেছে। লোকের বাড়ির খড়ের গাদা থেকে চুরি করে আনা খড় বিছিয়ে তার উপর কাঁথাটি পেতে সে আরাম করে ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করতে গিয়ে সে কয়েকখানা ছেঁড়া কাপড়ও পেয়েছে, তাই পুটলি করে বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাসে শীত করতে থাকলে পুঁটলি খুলে একটা কাপড় গায়ে জড়িয়ে নেয়। সুখে থেকে এবং পেট ভরে খেয়ে কিছুদিনের মধ্যেই ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরে এলো। তার ছাতি ফুলে উঠল। প্রত্যেকটা অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নেচে উঠতে লাগলো। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হয়ে পড়ল। অভ্যস্ত বুলি আওড়ে কাতরভাবে সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পেলে তার রাগের সীমা থাকে না। পথে লোকজন না থাকলে তার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়ে বসে। 1 পয়সার জিনিস কিনে ভাও না পেলে দোকানিকে মারতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করতে নামলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পেলে সে খুশি হয় এবং সরে যেতে বললে নড়ে না, দাঁত বার করে দুর্বিনীত হাসি হাসে। রাত্রে নিজের তৈরি বিছানায় সে ছটফট করে। নারী সঙ্গীহীন এই নিরুৎসব জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে। তারির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তারি গিলে সে হল্লা করত। টলতে টলতে বাসির ঘরের গিয়ে উন্মুক্ত রাত্রি যাপন করত। আর মাঝে মাঝে দল বেঁধে গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হয়ে সকলকে মেরে কেটে টাকা ও গয়না লুট এবং রাতারাতি উধাও হয়ে যেত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বেঁধে মারলে তার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত,
পুত্রের অঙ্গ হতে ফিনকি দিয়ে রক্ত ছুটলে মা কেমন করে আর্তনাদ করে উঠত। মশালের আলো সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়ানো, বনে জঙ্গলে লুকিয়ে থেকেও যেন তখন সুখী ছিল। তার দলে অনেকেই বারবার ধরা পড়ে জেল খেটেছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তার নাগাল পায়নি। রাখু বাগদির সঙ্গে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে সে যেবার চুরি করেছিল, সেইবার 7 বছরের জন্য তার কয়েদ হয়েছিল, কিন্তু 2 বছরের বেশি তাকে কেউ জেলে আটকে রাখতে পারেনি। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙিয়ে সে পালিয়েছিল। তারপরে একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কেটে চুরি করেছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চেপে ধরে গলার হার, হাতের বালা খুলে নিয়েছে। রাখুর বউকে সঙ্গে নিয়ে নোয়াখালী হয়ে সমুদ্র ডিঙিয়ে পাড়ি দিয়েছে একবার হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলে এসে পরপর 3 বা 3টে দল করে দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করে বেরিয়েছে, তার সবগুলোর নামও এখন তার মনে নেই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের 1 কোপে 2 ফাঁক করে দিয়ে এসেছে। আহ, কি জীবন তার ছিল! এখন কি হয়েছে? মানুষ খুন করতে যার ভালো লাগতো, সে আজ ভিক্ষা না দিয়ে চলে গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মনের মধ্যে সেই জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে। সে শক্তি প্রয়োগ করার উপায়টাই তার নেই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার ঠোক সাজিয়ে একা বসে দোকানে হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। একে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়ে পড়ে একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুয়ে থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলিয়ে ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন এক জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে মরে আছে। এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করতে পারে না। আফসোসেই নিবৃত্তি। একা ভিখু আর থাকতে পারে না। বাজারে ঢুকবার মুখেই একটি ভিখারিনী ভিক্ষা করতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত তার থকথকে তেলতেলে ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে। সেই জন্য ঘাটাকে সে বিশেষ যত্ন করে সারতে দেয় না। ভিখু মাঝে মধ্যে গিয়ে তার কাছে বসে, বলে, ঘাটি সার বলা লয়। ভিখারিনী বলে, খুব ওষুধ দিল এখনই সারে? ভিখু সাগ্রহে বলে, সারা তবে ওষুধ দিয়ে চটপট সারাই গেল। ঘা সারলে তোর আর বিগ মাই তাইব না, জানোস? আমি তোরা রাখুম। আমি থাকলি তো? কেন থাকবি না? কেন? খামু পরামু আরামে রাখুম। পায়ের পানি পা দিয়া গাঁট বইয়া বইয়া থাকবি। পায়ের পানি পা দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি। না করস তুই কি এর লগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজে সে বলে, ডুরিন বাড়ে মরে যখন তুই খুদাইয়া দিবি, ঘামুই তখন পামু কোয়ানা। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখবার লোক দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু তখন ক্ষুণ্ণ মনে ফিরে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমায় যে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাঁপা কলার কাঁদি শেষ হয়ে আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে একটা রূপোর কোট কিনে দেয়।
তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো জমাট হয়ে ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবে যায়। নিজেকে সে আর সামলে রাখতে পারে না। একদিন সকালে উঠেই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আইসা লা ঘা লইয়াই চল। ভিখারিনী বলে, আগে আইবার পার নাই, যা এখন মর গিয়া আখার তালের ছালি খাইয়া। কেন শালি খাওনের কথাটা কি? তোর লাইগা হা কইরা বইসা আছি ভাবছস তুই বটে? আমি ওই ওয়ার সাথে রইছি। ওদিকে তাকিয়ে ভিখু দেখতে পায় তারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করেছে। তার ডান হাতটার মতো একটি পা হাঁটুর নিচ থেকে শুকিয়ে গিয়েছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মেলে সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করছে। পাশে পড়ে আছে কাঠের একটা কৃত্রিম হ্রস্ব পা। ভিখারিনী আবার বলল, বসস যা পালাইয়া যা, দেখলি খুন কইরা ফেলবো কইয়া দিলাম। ভিখু বলে, আরে থু, খুন অমন সব হালাই করিতেছে। উয়ার মতো 10টা মাইন্সের একা ঘায়েল কইরা দিবার পারতাম, তা জানস? ভিখারিনী বলে, পারস তো জানা ওর সাথে লাগিয়া, আমার কাছে কি? উয়াকে তুই সারান দে, আমার কাছে চ। ইরে সোনা, তামুক খাবা? ঘা দেখা পিসাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত? উয়ারে সারুম কেন? উয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর? ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখলেই কাছে এসে দাঁড়ায়, ভাব জমাবার চেষ্টা করে, বলে, তোর নামটা কি যা? এমনই তারা পরিচয়হীন যে একতাল পরস্পরের নাম জিজ্ঞাসা করবার প্রয়োজনও তারা বোধ করেন। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতে আইসস? হই, ও বুড়ির কাছে যা। ভিখু তার কাছে উবু হয়ে বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলে আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলিয়ে রাখে। ঝুলির ভিতর হতে একটা মর্তমান কলা বার করে ভিখারিনীর সামনে রেখে বলে, খা, তোর লগে চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়িয়ে প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, শুনবার নাও, নাম শুনবার চাস? পাঁচি কয় মোরে, পাঁচি। তুই কলা দিছস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু উঠবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনে খুশি হবার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলোর উপর উবু হয়ে বসে পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নেমে না গেলে সে আলাপকে কেউ আলাপ বলে চিনতে পারবে না। মনে হবে পরস্পর তারা যেন গাল দিচ্ছে। পাঁচির সঙ্গীটির নাম বসির। তার সঙ্গে সে একদিন আলাপ জমাবার চেষ্টা করলো। সালাম মিয়া। বসির বলল, এইদিকে ঘোরাফেরা কি জন্য? সেলাম মিয়া হইতিছে, লাঠির এক গায়ে সিটি স্যাঁচা দিমু না। দুজনের খুব খানিকটা গালাগালি হয়ে গেল। ভিখুর হাতে লাঠি এবং বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারি আর হলো না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরে যাওয়ার আগে ভিখু বলল, র, তোরে আমি নিপাত করতেছি। বসির বলল, ফের উয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, আল্লাহর কিরা। এই সময় ভিখুর উপার্জন কমে এলো। পথ পথ দিয়ে রোজ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যারা পথটা ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাদের সংখ্যা 2 মাসের ভিতরই কমে মুষ্টিমেয় হয়ে আসে। ভিখুকে একবার তারা একটা পয়সা দিয়েছে, পুনরায় তাকে দান করবার প্রয়োজন তাদের অনেকেরই বোধ করে না।
সংসারে তো আর ভিখারির অভাব নেই। কোনো রকমে ভিখুর পেট চলতে লাগলো। হাটবার ছাড়া রোজগারের একটা পয়সাও সে বাঁচাতে পারল না। সে ভাবনায় পড়ে গেল, শীত পড়লে খোলা চালার নিচে থাকা কষ্টকর হবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তার চাই। মাথা গুঁজবার একটা ঠাঁই আর দুবেলা খেতে না পেলে কোনো যুবতী ভিখারিনী তার সঙ্গে বাস করতে রাজি হবে না। অথচ উপার্জন তার যেভাবে কমে এসেছে, এভাবে কমতে থাকলে শীতকালে নিজেই হয়তো পেট ভরে আর খেতে পাবে না। যেভাবেই হোক আয় তাকে বাড়াতেই হবে। এখানে থেকে আয় বাড়াবার কোনো উপায় সে দেখতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটবারও উপায় নেই। একেবারে খুন করে না ফেললে কারোর কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলে এই শহর ছেড়ে কোথাও যেতেও তার ইচ্ছা হয় না। নিজের ভাগের বিরুদ্ধে ভিখুর মন তখন বিদ্রোহী হয়ে ওঠে। তার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাকে হিংসায় জর্জরিত করে দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরিয়ে দেবার জন্য মন ছটপট করে ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরতে ঘুরতে তার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করতে না পারলে তার তৃপ্তি হবে না। আর কিছুকাল ভিখু এমন অসন্তোষের মধ্যে কাটিয়ে দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরে জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করে বেঁধে ভিখু তার চালা থেকে বাইরে বেরিয়ে পড়ল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়িয়ে পেয়েছিল। অবসর মতো পাথরে ঘষে ঘষে শিকটির একটা মুখ সে চোখা করেছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরে সঙ্গে নিল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা যখন ঝিকমিক করছে, ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা, বহুকাল পরে মাঝরাতের জনহীন জগতের মধ্যে ভয়ানক একটা কল্পনা মনের মধ্যে নিয়ে ভিখু বাইরে বেরোলো। হঠাৎ ভিখুর অকথনীয় উল্লাস বোধ হলো। নিজের মনে অস্ফুট স্বরে সে বলে উঠল, বাটি লইয়া দান্তে যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে আধ মাইল হেঁটে গিয়ে একটা সংকীর্ণ পথ দিয়ে সে শহরে প্রবেশ করলো। বাজার বাঁ দিকে রেখে ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়ে শহরের অপর প্রান্তে গিয়ে সে পৌঁছালো। শহরে যাবার পাকা রাস্তাটা এখান দিয়ে শহর থেকে বাইরে গেছে। নদী ঘুরে এসে 2 মাইল তফাতে এই রাস্তারই পাশে মাইল খানেক রয়ে গিয়ে আবার ডান দিকে পরিবর্তন করেছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টা বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মধ্যে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করে 5-7খানা কুঁড়ে ঘর তুলে কয়েকটা হতভাগা মানুষ একটা দরিদ্রতম পল্লী স্থাপন করেছে। তার মধ্যে একটা কুঁড়ে বসিরের। ভোরে উঠে ঠকঠক শব্দে কাঠের পা ফেলে সে শহরে ভিক্ষা করতে যায়। সন্ধ্যের সময় ফিরে আসে। পাঁচি গাছের পাতা জ্বালিয়ে ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুয়ে তাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। তাদের নিয়ে তাদের শয্যা ও তাদের দেহ থেকে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠে খড়ের চালের ফুটো দিয়ে বাইরে বাতাসে মিশতে থাকে। ঘুমের ঘরে বসির নাক ডাকায়, পাঁচি বিড়বিড় করে বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু এসে ঘর দেখে গিয়েছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়ে বেড়ার ফাঁকে কান পেতে সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘরের সামনে এলো। ভিখারির কুঁড়ে। দরজার ঝাঁপটি পাঁচি ভিতর থেকে বন্ধ করেনি, শুধু ঠেকিয়ে রেখেছিল। ঝাঁপটা সন্তর্পণে একপাশে সরিয়ে ঝুলির ভিতর থেকে শিকটি বার করে শক্ত করে ধরল।
ঘরের মধ্যে সে প্রবেশ করল। বাইরে তারার আলো ছিল, এর ভিতরে সেটুকু আলোরও অভাব। সেলাই জ্বালবার অতিরিক্ত হাত নেই। ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিকু ভেবে দেখল বশিরের হৃৎপিণ্ডের অবস্থানটা নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়লে বশির গোলমাল করার সুযোগ পাবে, তাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করে বশিরের মাথার কাছে সরে গিয়ে একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙুল ধরে ঢুকিয়ে দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হয়েছে বুঝবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকেছে টের পেয়েও ভিকু তাই নিশ্চিন্ত হতে পারল না। এক হাতে সবলে বশিরের গলা চেপে ধরল। পাঁচিকে বলল, চুপ চুপ থাক, সিল্লবি তো তোরেও মাইরা ফেলুম। পাঁচি চেঁচাইল না, ঘুমাতে লাগলো। ভিকু তখন আবার বলল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বশির নিষ্পন্দ হয়ে গেলে ভিকু তার গলা থেকে হাত সরিয়ে নিল। দম নিয়ে বলল, আলোটা জ্বালাইয়া দে পাসি। পাঁচি আলো জ্বালালে ভিকু পরম তৃপ্তির সঙ্গে নিজে কীর্তি চেয়ে দেখল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করার গর্বে তার সীমা ছিল না। পাঁচির দিকে তাকিয়ে সে বলল, দেখছস কেডা কারে খুন করছে দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, সারা দাও। সুহিনাম মিয়া ভাইয়ের আইল গোসা, কয় কিনা শির চাচা দিমু। দান গো দান, শির চাচাই দান মিয়া ভাই। বশিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করে ভিকু মাথা দুলিয়ে হা হা করে হাসতে লাগলো। হঠাৎ রেগে উঠে বলল, হ্যাঁ রাইন বোবা কেন গা? আরে কথা হার বাড়াইয়া মাইয়া, আরে কথা ক হারা বাইতে মাইয়া, তোরে দিমু নাকি সাবার কইরা? হ্যাঁ পাঁচি কাঁপতে কাঁপতে বলল, এবারে কি করবে? দেখ কি করি, পয়সা করি কনে গুইনা রাখছে, আগে তাই ক। বশিরের গোপন সঞ্চয় স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করেছিল। ভিকুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করলো, কিন্তু ভিকু এসে যখন চুলের মুঠি চেপে ধরলে প্রকাশ করতে সে পথ পেল না। বশিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আদুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে খুন করে ভিকু আগেই এর চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করেছে। তবু সে খুশি হলো, বলল, কি কি নিবি পুটলি বাজাইয়া ফেল পাসি, তারপর রাত থাকতে মেলা করি। খানিক বাদে নমে চাঁদ উঠব, আলোর পথটুকু পার হমু। পাঁচই পুঁটলি বেঁধে নিল। তারপর ভিকুর হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে বের হয়ে রাস্তায় গিয়ে উঠল। পূবের আকাশের দিকে চেয়ে ভিকু বলল, এখনই চাঁদ উঠবো পাসি। পাঁচি বলল, আমরা আমরা যামু কনে? ধর ঘাটে না চুরি করম, বিয়ানে ছিপতিপুরের সামনে জংলার মধ্যে ঢুইকা থাকুম, রাইতে একদম সদর। পা চালাইয়া চল পাসি, এক কোষ পথ হাঁটা লাগব। পায়ের ঘা নিয়ে তাড়াতাড়ি চলতে পাঁচির কষ্ট হচ্ছিল। ভিকু হঠাৎ এক সময় দাঁড়িয়ে পড়ল, বলল, আইনি তু ব্যথা পাস পাসি? ব্যথা জানায়? পিঠে চাপামু? পারবি জ্ঞান? পারুম, আয়। ভিকুর গলা জড়িয়ে ধরে পাঁচি তার পিঠের উপর ঝুলে রইল। তার দেহের ভারে সামনে ঝুঁকে ভিকু জোরে জোরে পথ চলতে লাগলো। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসারে পড়ে আছে। দূরে গ্রামের গাছপালা, পিছন থেকে নবমীর চাঁদ আকাশে উঠে আছে।
ঈশ্বরের পৃথিবীতে তখন শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর এক ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিখু ও পাঁচি পৃথিবীতে এসেছিল, এবং যে অন্ধকার তারা তাদের সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রেখে যাবে, তা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাদের নাগাল পায়নি, কোনোদিন পাবেও না। কেমন লাগলো তাহলে আজকের গল্প? সত্যিই প্রাগৈতিহাসিক মানুষের মন, তার অন্তঃসত্ত্বা এবং তার জিনও বটে, যার হদিশ কেউই রাখতে পারে না, রাখা যায়ও না। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে। তবে যাওয়ার আগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর বন্ধুদের সাথে শেয়ার করে জানিও তুমি কি শুনছো। তাহলে আজ চলি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। ধন্যবাদ।